নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশের অন্য অংশের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরেও দীপাবলি উৎসব ও কালীপূজা উদযাপন। গর্ভবতী মহিলার মৃত্যু, ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালালো নাইটেঙ্গেল নার্সিং হোমে, এলাকা জুড়ে উত্তেজনা। শালগঙ্গার স্বর্ণতারা সার্বজনীন কালীপূজা কমিটির পুজো উদ্বোধন করলেন স্বামী গণধীশ আনন্দজি মহারাজ। কালাইন ব্লকের কুরকুরিজিপিতে উন্নয়নমূলক কাজকর্মে দুর্নীতির অভিযোগ। উদারবন শ্মশান কালীবাড়িতে কোভিড বিধিনিষেধ মেনে কালীপূজা আয়োজন। সংবাদ বিস্তারিত। আজ শুভ দীপাবলি ও কালীপূজা। দেশের অন্যান্য অংশের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরেও দীপাবলি উৎসব ও কালীপূজা আয়োজন করা হয়েছে। অন্ধকার অন্যায় দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠায় আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এছাড়া সন্ধ্যায় গৃহকোণ আলোকিত হয়েছে প্রদীপের স্নিগ্ধ আলোয়। কোভিডের স্বাস্থ্যবিধি মেনে ভক্তবৃন্দকে মণ্ডপ প্রাঙ্গণে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরাণ মতে অন্যায় অত্যাচার দূর করতেই মা কালীর মর্তে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো বা কালী পুজো অনুষ্ঠিত হয়। এদিন দীপাবলির সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সেজে উঠেছে সারি সারি প্রদীপ আর মোমের স্নিগ্ধ আলোয়। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক দীপাবলি। এদিন শিলচরের শ্মশানঘাট কালীপূজা, জানিগঞ্জ কালীপূজা কমিটি, মালুগ্রাম ভৈরববাড়ি, মাতৃমন্দির, রাঙ্গিরখাড়ি, মেহেরপুর, রংপুর সর্বত্রই কালীপূজা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিলচরের একটি নার্সিং হোমে এক গর্ভবতী মহিলার মৃত্যুর পর পরিবারের সদস্যরা ভাঙচুর চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গর্ভবতী মহিলার নাম সৌমিতা পাল। সে 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। নাইটেঙ্গেল নার্সিং হোমে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিযোগ মতে ডক্টর অরুণ পাল চৌধুরী তাকে ইঞ্জেকশন দেওয়ার পরে মারা যান। আর মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে আইসিইউ সহ নার্সিং হোমে ভাঙচুর চালায়। এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রেগুলার যেটা চেকআপ আছে কইছে স্যারে কইছে দিলে তুমি রেগুলার চেকআপটা করাইতে আই যাও। তো স্যারে কন্ট্যাক্ট করাইছে, তাই বাইরে আসলো অরুণ পাল চৌধুরী স্যার। তো অরুণ পালে পাওয়ার পরে তাদের লোকের যোগাযোগ করা হয়েছে, তাইদের ইঞ্জিন পাওয়া গেছে, তারপরে নিয়ে আওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ পর বললো যে একটা টেস্ট করতে লাগবো, আমরা কালকে সকালবেলা টেস্টটা করে যাবো। পরে বলে যে বেবির মধ্যে বলে কিডনি একটা সাইডে এফেক্ট আছে, তো আপনারা অ্যাডমিশন নিতে লাগবে। আমরা বললাম ঠিক আছে, ওকে। তারপরে বলে যে না, এটা রিপোর্টটা রং হয়েছে, ওইটা উল্টা হয়েছে, এটা আমরা ভুল করতেছি, মানে হয়তো মেশিনে উল্টা পাল্টা হয়েছে, আপনারা আরেকটা টেস্ট করে নেন। পরের দিন আবার আরেকটা টেস্ট করছে, তারপর মেডিসিন দিচ্ছে সব ওকে, তারপর সুস্থ আসলো পেশেন্ট। তারপর টাইমটাতে ইন্ডিমেন্ট বললো যে স্যালাইন লাগাইছে প্লাস ইঞ্জেকশন দিচ্ছে। দেওয়ার পরে পেশেন্টের হয়ে গেলো সিরিয়াস, অক্সিজেন লাগাইছে তারা, লাগানোর পরে কইছে ওকে আছে। তারপরে কইছে কালকে আমরা বিকালবেলা কইছে পেশেন্ট তো ওকে আছে, আপনারা কালকে সকাল 9টার সময়
আমার দাদা কইলো যে উঠিয়া যে বাচ্চা তো আমার একটা ঘরে আছে, তো আপনারা যদি একটু কাইন্ডলি দেখুন। ঠিক আছে, 9টার সময় আমরা তোমরা ছাড়ি দিন, পেশেন্ট তো কোনো কে আছে, কোনো প্রবলেম নাই, সুন্দর মতো নিয়ে যাবে গা, আর তোমরা বিল উল্টা দিয়ে দিয়ে গা। বলছে ঠিক আছে স্যার, তাহলে আমরা কালকে করি। কালকে সকালবেলা, আজকে সকালবেলা উঠিয়া করছে হঠাৎ যে আপনার একটা আপনার স্যালাইন দিতে রাখবো, স্যালাইন দিয়ে তারপরে আপনারা ছাড়তে পারবো, নাইলে ছাড়তাম না। তো দ্যাট মিনস তারপরে আর কিছু করার থাকে না। ডাক্তার যেহেতু কইতেছে, কিন্তু পেশেন্ট লাগানোর সঙ্গে সঙ্গে বলছে যে আমার লাগাই না, এটা যদি আমার এফেক্টেড হয় আপনি কাইন্ডলি খুলিলেন। তখনও তারা খুলতে রাজি না, কয় না এটা সারে কইয়া দিছে বেবি মুভমেন্টের লেগে লাগে। আর বেবি মুভমেন্ট করি 10 মিনিটের ভিতরে সব বেজাল শেষ। আমার পেশেন্টই মারি নিল। হ্যাঁ, বেবি তো শেষ, বেবি আর কই থাকলো? বেবি তো আর এখানে দুনিয়া মা থাকেন না, তো বেবি কোথেকে বাঁচে? পেশেন্টের নাম কি আছে? আপনার কি মনে হয়? আমার তো ডাক্তার লোকে যে জয়েন্ট ডাক্তার আসলো তারা মিডিয়েছেন, এটা মারছে। তারা ভুল ট্রিটমেন্ট, রং ট্রিটমেন্ট, এরকম ভাবে রং ট্রিটমেন্ট মানে যাতে কারণ না হয়। কারণ কেন এই যে জিনিসটা করছে, এটা আজকে আমার লাগি না, এটা সবার লাগি কিন্তু দরকার। আজকে আপনার বড় পেশেন্ট আছে, তার বড় পেশেন্ট আছে, সেই প্রবলেমটা যদি সবার হয় তো আপনি থাকা মরা সমান হয়ে যাবে। পেশেন্টের নামটা কি? পেশেন্টের নাম সুমিত্রা পাল, বাড়ি হলো সমানদা আশ্রম রোড, নাম্বার 79 এ। বয়স কি হবে ওনার? 36। মানে শরীরটা ভাল লাগে না, তাই ঠিক আছে। সুমিত্রা পাল। তো শরীরটা ভাল লাগে না তখন অনুপাল চৌধুরী দেখানো হয়েছে, তাই কইছেন তোমার সুগারটা একটু বেশি, প্রেশারটাও বেশি, ঠিক আছে তুমি অ্যাডমিট হয়ে যাও। যেদিন দেখানো হয়েছে তখন তাই কইছে যে আমার বাচ্চা আছে করে আজকে অ্যাডমিট হতে পারতাম না, আমি কালকে সকালবেলা অ্যাডমিট হইব। তো সকালবেলা অ্যাডমিট হয়েছে, হওয়ার পরে স্যার নাই, স্যার অ্যাডমিট হয়ে গেছে। তারপরে হওয়ার পরে তারা অ্যাডমিশন করানোর পরে তারা আইসুন 3:30 নাগাদ আইয়া দেখছেন। দেখার পরে স্যালাইন চললো, চলার পরে কালকে সন্ধ্যার সময় তাই একটা স্যালাইন পুশ করা হয়েছে। করার পরে তখন তাই শরীরটা খুব বেশি খারাপ হয়েছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অক্সিজেন লেভেল কমে গেছে। কমার পরে তাই কোমরের মধ্যে তাই একটা ইঞ্জেকশন দিতে আসে। তখন বলছে না আমার এই ইঞ্জেকশনটা দিবা না, আমি এটা দিলে মারা যাই, আমার শ্বাস আন না। তারপরে তো গেল, তো সারাইয়া তারপরে দেখলা 10টা সাড়ে 10টার সময় আওয়ার পর দেখা যায় যে স্যালাইনটা দিছে, এই স্যালাইনটাই তাই পালসে না বইয়া তাই স্কিনের উপরে দেওয়া হয়েছে, হাতটা তাই ফুলি গেছে। তখন উনপাল সারে তারা গাইলাইছেন, যে দিছে তারা গাইলাইছেন। দেওয়ার পর তাদের স্যালাইনটা সঙ্গে সঙ্গে খোলা হয়ে গেছে, স্যালাইন আর দেওয়া বন্ধ হয়ে গেছে কালকে, আর দেওয়া হয়েছে না। তো আজকে কালকে বলে গেছেন যে তুমি আজকে সারা হয়ে যাবো, তাই ডিসচার্জ দেওয়া হইব। তো সকালবেলা তারা খাইয়া দিয়ে রেডি, তারা এখানে কেউ কাগজপত্র দিতে রাজি না, কেউ আইসুন না এটা ঠিক জানি না সঠিক। তো তারা খাইয়া দিয়ে রেডি, মানে কেউ আইব, আওয়ার পরে তারা কাগজপত্র দিব, তারা যাইব গিয়া। লাস্ট আমার সঙ্গে 15 মিনিট আগে কথা হয়েছে, ভিডিও কলিং করে। তাই বাচ্চাটা আমি তাই বোন, তাই বাচ্চাটা আমার ঘরেই আসলো, যেদিন তাই হসপিটালে গেছে। আমার ভাই আমার ফোন করছে, তখন বললো যে তাই শরীরটা খুব খারাপ, তাই আইসিইউ ঢুকানো হয়েছে। তখন শুনলাম যে আমার দিদি জামাইয়া কান্দিয়া পর যে আবার স্যালাইনটা দেওয়াতে এসে তাই রে স্যালাইনটা দেওয়ার পরে তোমার তাই সঙ্গে মানে স্যালাইনটা পুশ করার সঙ্গে তাই আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অক্সিজেন লেভেল 55 তখন আসিল। তখন তাইরে সঙ্গে আইসিইউ নেওয়া হলো। আইসিইউ নেওয়ার পরে আমার বাইরে করলো, তুই তাই বাচ্চাটারে নিয়ে আয়। আমি তাই বাচ্চাটারে নিয়ে আইতেছি, আমার পরে আমি ঢুকতাম, তখন তারা আমার ঢুকতে দিয়েছেন সব বাইরে, আমরা আত্মীয় স্বজন, তাই জামাইও বাইরে, কেউ ঢুকতে দেন না। আমি সঙ্গে খুব ব্যস্ত হয়ে ঢুকছি, বলছি কি তো হইলো, তাই তো আমার লোক ভিডিও কলিং করে কথা হয়েছে, এরকম তো আমার কথা না। তখন আমি ঢুকছি বাচ্চাটারে নিয়ে, যে বাচ্চাটারে মাটা দেখাইনি। ঢুকার পরে দেখি তারা পুষ্পুষ 3-4 জন এখানে দাঁড়ানি, তারা আলোচনা করে। আমার বোনের কোনো কিছুই নাই, না আছে শ্বাস, কোনো কিছুই নাই। তখন আমি কইলাম পেশেন্ট তো নাই, আপনারা চিন্তা করলা। তখন আমি গরম হয়েছি, হওয়ার পরে তো তারা আমার দিদির জামাইটা, আমার ভাইটাই সব ঢুকলো। ঢুকার পরে তারা খালি আপনার 1 ঘন্টা সময় দাও, 15 মিনিট সময় দাও, অলরেডি তাই কিছুই নাই। কিতা হয়েছে? তারপরে তাই ঠিক আছে, এগুলো গেল। তখন আমি ডাক্তাররা কইলাম যে কালকে যখন আমার দিদির শরীরটা খারাপ হয়েছে, তাই তো নিজে পেশেন্ট হইয়া পর আমার এইটা দিবা না, আমার শরীরটা খারাপ হতে আপনারা কেন দিছ? হ্যাঁ, আজকে তো ডিসচার্জ হওয়ার কথা, ডিসচার্জের যে লাস্ট আলোর উৎসব দীপাবলির আনন্দে মাতোয়ারা উধার বন্ধ চলছে, মণ্ডপে প্রতিমা আনয়ন। এরই মধ্যে সকালবেলা শালগঙ্গার স্বর্ণতারা সার্বজনীন কালীপূজা কমিটির মণ্ডপের দ্বারোদ্ঘাটন করলেন শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের অধ্যক্ষ পূজনীয় স্বামী গণধীশানন্দজি মহারাজ। উদ্বোধনের পর তিনি আশীর্বাণী দেন। এরপর স্বর্ণতারা সার্বজনীন পুজো কমিটির কোষাধ্যক্ষ অভিষেক ভট্টাচার্য জানান যে তাদের মণ্ডপ উদ্বোধন করেছেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় স্বামী গণধীশানন্দজি মহারাজ। রাত্রিতে পুজো, এরপর থাকবে মহাপ্রসাদ বিতরণ। পরদিন প্যাকেটজাত প্রসাদ বিতরণ করা হবে। মণ্ডপ হচ্ছে বৌদ্ধ মন্দিরের আদলে কাল্পনিক মণ্ডপ, 9 ফুট উচ্চতার প্রতিমা। শিল্পায়নে কলকাতার শুভজিৎ পাল, রাম ঠাকুর শিল্পালয়, তারাপুর শিলচর।
দুদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন শিলচর থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও শুক্রবার থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। উদ্যোক্তারা সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানিয়েছেন। উপস্থিত ছিলেন সভাপতি শুভ্র নন্দী সহ অন্যান্যরা। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। CNN এর পক্ষ থেকে স্বর্ণতারা সর্বজনীন কালী পুজো কমিটির উদ্যোক্তাদেরকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর প্রীতি শুভেচ্ছা। স্বর্ণতারা সর্বজনীন কালী পুজো কমিটির প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞেস করছি কোষাধ্যক্ষ অভিষেক ভট্টাচার্যকে। এবারে প্রস্তুতি সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের আজকে সকাল 10টা থেকে আমাদের এবারের যে আয়োজনটা শুভ সূচনা হলো ঈশ্বর রামকৃষ্ণ মিশনের শিলচর শাখার মহারাজজির হাতের উদ্বোধনের মাধ্যমে হাতের দ্বারা উদ্বোধন হয়েছে। তারপর আমাদের এবারের অনুষ্ঠান শুরু হলো। যথারীতি আমাদের বিকেলে শিলচর থেকে আগত সঙ্গীত দলের দ্বারা সঙ্গীত সন্ধ্যা থাকছে। তারপর রাতে পুজো থাকছে, মহাপ্রসাদ বিতরণ থাকবে রাত্রে। তারপর পরের দিন সকালে মহাপ্রসাদ বিতরণ করা হবে। তারপর আগামীকাল সন্ধ্যার সময় আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ও মহাপ্রসাদ বিতরণ থাকবে সন্ধ্যার সময়। এই আমাদের প্রোগ্রাম শিডিউল এভাবেই সাজানো হয়েছে। আর যেটা সম্পূর্ণভাবে আমাদের কোভিড প্রোটোকল মেনে পুরোটা পূজা সম্পন্ন করা হবে। আপনাদের মণ্ডপ সম্পর্কে যদি কিছু বলো, মণ্ডপ এবং প্রতিমা শিল্পায়ন সম্পর্কে, কোথাকার প্রতিমা এবং মণ্ডপ শিল্পায়ন কে করেছেন? আমাদের মণ্ডপ তৈরি করেছেন এই অঞ্চলের সুপরিচিত শিল্পী বাচ্চু দত্ত মহাশয়। আমাদের এক বুদ্ধ মন্দির আদলে একটা কাল্পনিক মন্দির হয়েছে। আর আমাদের প্রতিমা তৈরি করেছেন কলকাতার শিল্পী শুভজিৎ পাল। আর আলোকসজ্জায় আছেন বাচ্চু দত্ত। এভাবে আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের সঙ্গে আপনার নাম? শুভ্র নন্দী। নেক্সট সুব্রত দাস। নেক্সট মিহির রি। কালাইন ব্লকের অধীনে থাকা কুরকুরি জিপির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে চলছে দেদার দুর্নীতি। PMAY যোজনার তালিকাভুক্ত হিতাধিকারীদের নাম রেজিস্ট্রেশন করতে জিপি সচিব নন্দলাল দাস, ট্যাক্স কালেক্টর রঞ্জিত দাস এবং জিআরএস ক্ষিতিশ দাস 300 টাকা করে উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেছেন জিপির 2 নং ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা দাস, বিজয় দে, শৈলেন্দ্র কুমার দাস, সুজিত দাস, দীপঙ্কর দাস, স্বপ্না দাস সহ অন্যান্যরা। পাশাপাশি জিপি এলাকার চতুর্দশ অর্থ কমিশনের অধীনে মঞ্জুরিকৃত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজে চলছে ব্যাপক অনিয়ম ও লাগামহীন দুর্নীতি। একইভাবে মনরেগার অধীন মঞ্জুরিকৃত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজে সরকারি টাকার হরিণ লুট চলছে বলে অভিযোগ উত্থাপন করেছেন তারা। অভিযোগকারীদের কথায় জিপি এলাকায় মঞ্জুরিকৃত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ সমূহ লুণ্ঠন যজ্ঞের নায়ক জিপি সচিব নন্দলাল দাস। সচিব নন্দলাল দাস নিজের মর্জি মাফিক চালাচ্ছেন জিপি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম। এতে প্রতিটি প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও সংগঠিত দুর্নীতির সমূহ তথ্য তুলে ধরলেন জিপি এলাকার ভুক্তভোগীরা এদিন। পাশাপাশি জিপি এলাকার বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও সংগঠিত দুর্নীতির অভিযোগে জিপি সচিব নন্দলাল দাস ও বিডিও বিপ্লব শর্মা বরদলুইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জিপি এলাকার বিজয় দে, শিপ্রা দাস, স্বপ্না দাস, শৈলেন্দ্র কুমার দাস সহ অন্যান্যরা। কাঠিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। দিছে সাধারণ মানুষে সহজে জানার লাগি দিছে। আজকে দেখা যায় কিতা সহজে জানতাম কিতা আমরা নিজের পকেটের দন করছি। বাসার থেকে আইতে লাগে 14 দিন বিডিও অফিসও করকরি জিপিত। এটা কি ধরনের আলাপ আলোচনা? এরপরে রিপোর্টার আনতে লাগে, চাপো ফেলাইয়া আমরা রেজাল্ট লইতে লাগে, যেটা আইনতভাবে লইতাম এটা কেন চাপো ফেলাইয়া লইতাম? এই অফিসের খেলিমেলি কিতার লাগি? এখানেও দেখা যায় যে এখন তথ্য মতে বিডিও অফিসও জড়িত আছে এটার মধ্যে, করকরি জিপি সেক্রেটারি নন্দলালের লগে। এখানে দেখেন আজকে RTI মানুষে করছে, RTI ফোরামের তথ্য জানা লাগি আমরা ইন্দিরা আবাস পাইতে 300 টাকা করে দিতে লাগছে নন্দলাল সেক্রেটারিরে, এবং কৃতিশ আসলো জিআরএস, ট্যাক্স কালেক্টর রণজিৎ দাস কিতাগো আপনারা নাম জিজ্ঞেন তারা কইবা
তারা আমার জিগাই নাম শিপ্রা দাস, আমি 300 টাকা দিছি। নন্দলাল দাস আসলা, টেস্ট কালেক্টর রণজিৎ দাস আছিল, জিআরএস ইদিশ দাস আছিল। তারা রাত্রে 7টার সময় গিয়া কইছেন আমার পিএমওয়াই লিস্টর নাম আইছে, আমি 300 টাকা দিতাম, তারা আমার গড় দিব হই আমার কাছে 300 টাকা লইয়া গেছে, প্রায় উৎসবের কাছে লইয়া গেছে। আমার নাম রজনী দাস। আমার ঘরত 3টা পরিবার, আমরা বাড়িত 3 পরিবারের কাছে 900 টাকা নিছে, কইছে যে অরুণজিৎ দাস আর নন্দলাল দাসে। আমার তো মনে হয় এই টাকার সাথে ভিডিও ছাড়া কোনোভাবে জড়িত আছেন, কারণ আমার রিপোর্টারে এরকম লইয়া একজন অফিসার থাকতে, একজন হায়ার অথরিটি অফিসার থাকতে নন্দলাল দাসে দেখা যায় 300 টাকা করে লয়, তাহলে হায়ার অথরিটির অনুমতি আছে এই টাকার উপরে। এবং নন্দলাল সেক্রেটারি পরপরই জিপির ওনার কাছেও একটা আরটিআই করা হয়েছিল, আজ পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই। এটার কারণ কি স্যার? আমরা এটা রেজাল্ট পাইমু না পাইলাম না, ওটা আমরা লাগে স্যার। এই ফর্মটা সরকারে দিছে স্যার, আমরা ব্যবহার করার লাগি, আমরা তথ্য জানার লাগি স্যার। আমি অলরেডি জিপি সেক্রেটারি কথাই বলছি, আমি এটা ইনফরমেশনগুলো জমা করেছি। কতদিন স্যার এই রেজাল্ট পাইতে কতদিন লাগবে? আমরা এনে দেনের হয়ে যাবেন স্যার, আপনার আগের পিরিয়ডের একটা আরটিআই দেখেন বিস্তারিত তুলিয়া ধরি পরপরই জিপি কি কি সমস্যা আছে। আপনি তো নতুন আছেন, আমরা জানি স্যার, আপনি নতুন জয়েন করছেন। ওই যে দীপকাশে একটা আরটিআই করছিল, ইঞ্জিনিয়ার চিনি ভালো পরিচিত। যদি আমার আগর ভিডিও স্যার এখন 1.5 লক্ষ টাকা একটা বিষয় রয়েছে, এখন এই স্যাররা তো এই কাজটা নাই না। আমার যে সারিয়া গে লাগি এই ফাইলটা তো তার বাসা দিছিল না, সাইডা তো আমার এই স্যার দিয়ে হ্যান্ড ওভার করে গেছে। আগর দেখো কাজ হয়েছে ওই সারেগুলো লাইব্রেরিজ না, আগর ভিডিও লাইব্রেরি, আগর ভিডিও তার ফাইন্যান্সিয়াল পেমেন্ট হয়ে পড়ে গেছে। তাই তো দেখা গেছে না, আরো 1.5 লক্ষ এই ফান্ডে রয়েছে। এগুলো তো সার নলেজ নাই না, আগর ভিডিও হইলে তাই রেকর্ড আছে, কতদিন পরে 3 বছর হয়েছে তো এটা, 2019 আরটিআই এবং 2021। এটা খাস কেন হয় না, কোন কারণে হয় না, কারণ কোন অফিসে টাকাটা লুপ্ত হয়ে আছে, জবাব তো লাগবে না। পিএমওয়াই এনার্জি ব্যাপারটা আলাদা, পিএমওয়াই যেটা ব্যাপারটা, পিএমওয়াইটা আমরা আইটিআই মারছি, পিএমওয়াইটাই আমরা আইটিআইটা ডিটেলস মানে কি নিয়ম হচ্ছে 17 দিন, কিন্তু নিয়ম 15 দিন 2 দিন হাত রাখিয়া রাখা যায়, কিন্তু এর মধ্যে 1.5 মাসের উপরে যাবে। এর ঘটনাটা কিটা এখন আমরা বুঝতে এসেছি যে আমরা স্যারে যদি সঠিক আমরা সান্ত্বনা রাখতে পারেন, আমরা আদালতের দ্বারস্থ হইতাম, আমরা পাবলিক হ্যারাসমেন্ট হইতাম না। কেন আমরা এই অফিসে আসে মারার পরে আরটিআই রেজাল্ট পাই না, এর কারণে আমরা ভিডিও অফিস দায়ী করবো এবং আমরা কর্পোরেট জিপি দায়ী করবো। আমরা হ্যারাসমেন্ট হইতাম না, পাবলিক সাধারণ পাবলিক আমরা কেন হ্যারাসমেন্ট হইতাম। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842264307 অথবা 9435074307।
লোকনাথ জুয়েলার্স, NM দত্ত রোড, শিলচর। মহিলা ও পুরুষদের হলমার্কযুক্ত ডায়মন্ড ও সোনা রূপার আকর্ষণীয় গহনার জন্য আজই চলে আসুন। মনে রাখবেন, বিবাহ বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করতে রয়েছে লোকনাথ জুয়েলার্স, NM দত্ত রোড, শিলচর। যোগাযোগ নম্বর 9401962421 ও 9401146094। শিলচর তথা বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার, ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349। ফিরে এলাম বিরতির পর। প্রতিবারের মতো এবারও উধারবন শ্মশান কালীবাড়িতে কালীপূজা আয়োজন করা হয়েছে। কমিটির কোষাধ্যক্ষ মুন্নাদেব ও সঞ্জয় আচার্যকে পাশে বসিয়ে জানালেন সাধারণ সম্পাদক প্রবাল চন্দ। তিনি বলেন, পুজো হবে কোভিড বিধি মেনে। পুজো শুরু হবে রাত 12টায়। পুজো শেষে থাকবে প্রসাদ বিতরণ, তা চলবে পরদিন 10টা পর্যন্ত। অন্যান্য বারের মতো এবারও থাকছে কলকা দিয়ে সাজানো বৈদ্যুতিক আলোর তোরণ। ভেতরে থাকবে বৈদ্যুতিক আলোর কারসাজি। তোরণে রং পরিবর্তন ঘটবে। বরাক উপত্যকাবাসীকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন উদ্যোক্তারা। উধারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এবারে খেলার খবর। সন্তোষ ট্রফির ট্রায়ালের জন্য রাজ্যের মোট 58 জন ফুটবলারকে ডেকে পাঠালো অসম ফুটবল সংস্থা। দুলিয়াজানের ওয়েল ইন্ডিয়ার মাঠে আজ থেকে শুরু হলো ট্রায়াল। পুরুষ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন শিব থাপা। কোয়ার্টার ফাইনালে তুরস্কের কেরেম ওয়েজমেনের কাছে 0-5 ব্যবধানে হেরে। দেশের সর্বোচ্চ সম্মান ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় মহিলা বক্সার লভলিনা বরগোহাইকে অভিনন্দন জানিয়েছেন অসম অলিম্পিক সংস্থা। উল্লেখ্য, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার সুবাদেই তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হলেন। চাপের মুখে পড়েই শেষ পর্যন্ত সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটখোলা এসির সভাপতি অনুপ সিং। ফলে এখন থেকে এই পদের দায়িত্ব পালন করবেন সহসভাপতি দীপ নারায়ণ গোস্বামী। বুধবার সন্ধ্যায় ক্লাবে বিশেষ সাধারণ সভায় অনুপ নিজের ইস্তফা দেন। স্কটল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। ফলে ভারতের সব আশায় জল ঢেলে দিল কিউইরা। নিউজিল্যান্ডের 172 রানের জবাবে স্কটিশরা 156 রানে অল আউট হয়েছে। টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে জিতল ভারত 66 রানে। এদিন ভারতের 210 রানের জবাবে ব্যাটিংয়ে আফগানিস্তান 145 রানে অল আউট হয়ে যায়। প্রত্যাশিত মতোই টিম ইন্ডিয়ায় হেড কোচ হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। এই পদের জন্য বিসিসিআই তাকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন সভাপতি সৌরভ গাঙ্গুলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি মিস করেও হ্যাট্রিক করলেন লেভানডস্কি। বেনফিকার বিরুদ্ধে নিজের 100তম ম্যাচকে স্মরণীয় করে রাখতে তার দল ম্যাচটা জেতে 5-2 গোলে। আনুশ ফাতির গোলে জিতল বার্সেলোনা, হারিয়েছে কিয়াভে 1-0 গোলে। অবশ্য দলটি আরও কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু গোল করতে পারেনি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।